ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তাদির আমি। এনার বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুর ইসলাম এবং সাংবাদিক আকবর হোসেন। ফিরছি আলোচনায়। মঞ্জুর ইসলাম, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। তার আগে আপনাদের দুজনকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। জি মঞ্জুর ইসলাম, হাম নিয়ে যখন আসলে আমরা খুব ব্যথিত, হামের উপসর্গ নিয়ে প্রতিদিন প্রায় অনেক শিশুই মারা যাচ্ছেন, ঠিক সেই সময়ে ৮ দিনে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা এবং স্বজনরা দাবি করছেন ১১ শিশুর মৃত্যু এবং ২ জন আশঙ্কাজনক। এত নেগলিজেন্স চারিদিকে। ধন্যবাদ আপনাকে। মধ্যে মধ্যে খুব অসহায় মনে হয় নিজেদেরকে, কি ভাবতে পারি না যে আমরা কোথায় আছি, কোন দেশে আছি। 18 মাসের একটা সরকার আমাদেরকে কয়েকটা জেনারেশন ধ্বংস করে দিয়ে গেল। তারপরে টিকার নেগলিজেন্সির কারণে 500-র উপরে বাচ্চা মারা গেল। আবার হাসপাতালে জন্ম নিয়ে সেই হাসপাতালের মধ্যে শিশু বাচ্চা, একটা নতুন জেনারেশন যারা মাত্র পৃথিবীতে আসছে, তাদেরকে আমরা রক্ষা করতে পারছি না। আমরা কোথায় আছি? আমরা না সরকার ব্যবস্থাপনার মধ্যে আছি, না বেসরকারি ব্যবস্থাপনার মধ্যে ভালো আছি, না বেসরকারি ব্যবস্থাপনার মধ্যে ভালো আছি। হাসপাতালে জন্ম নেওয়া বাচ্চা যদি এখন পর্যন্ত আমরা যেটুকু জানি 8 দিনের যে ঘটনাটা ঘটেছে, সেটা হলো এসির গ্যাস লিকেজ হওয়ার কারণে ঘটেছে। এবং এসিটা এখন পর্যন্ত একটা তদন্ত কমিটি হয়েছে এবং এসির মানে মেনটেনেন্সের যে বিষয়টা জানা গেছে যে এসি চালালে ওইটা ঠান্ডা হয়ে যায়, এসি না চালালে সেটা গরম হয়ে যায়, সাফোকেশন হয়ে যায় এবং সেখান থেকে বাচ্চাদের সমস্যা হয়েছে এবং শ্বাসকষ্ট হয়েছে, কান্নাকাটি করেছে এবং পরবর্তী সময় দেখা গেছে যে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত প্রাইমারি ইনভেস্টিগেশনে সেটা দেখা গেছে। কিন্তু এখন এরকম একটা হসপিটাল, বিশেষ করে মা ও শিশুদের হসপিটাল মানে জন্য এই হসপিটালটা একটা স্পেশালাইজড হসপিটাল বলা যায়। সেরকম একটা হসপিটালে যদি একটা নবজাতক নিরাপদ না থাকে, এখন বলা হচ্ছে হাসপাতাল বলছে 5 জন, কিন্তু বেসরকারি ভাবে বলা হচ্ছে 6 জন। আবার কমপ্লেন করা হচ্ছে যে এখানে 11 জন বাচ্চা ছিল। এই ঘটনাটা ধরা পড়ার আগে আর 4টা বাচ্চা মারা গেছে, তাদের স্বজনরা তাদেরকে নিয়ে বেরিয়ে গেছে এবং সেটা এই ঘটনার সাথে রিলেটেড কিনা সেটাও নাকি তদন্তে আসতেছে। এখন যখন আমরা কোনো ঘটনা ঘটে যায় তখন তদন্ত কমিটি হয়, সরকার জাগে, বেসরকারি খাত জাগে, সবই জাগে, কিন্তু এইরকম একটা ব্যবস্থাপনায় আমরা বাচ্চাদেরকে রক্ষা করতে পারি না। আমাদের আগামী সব প্রজন্ম আমরা সুরক্ষা দিতে পারি না। এখনকার জেনারেশন, আমাদের পরের জেনারেশন, এই 24-এর গণ আন্দোলনের পরে যে জেনারেশন বেশ কয়েকটা জেনারেশনে আন্দোলনে সম্পৃক্ত ছিল, এই জেনারেশনকে আমরা ভালো কিছু দিতে পারলাম না। আমরা কোথায় যাব? আমাদের শেষ কোথায়? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? প্রজন্মের কাছে বা পরবর্তী প্রজন্মের কাছে আমাদের কি জবাব দেওয়ার আছে? আমরা কি জবাব দিব? এরকম যখন নিজের কাছে নিজে চিন্তা করি তখন খুব অসহায় মনে হয়। এই অসহায়ত্ব আমি জানি না কতদিন চলবে। আমাদের তো কিছু করার নাই। আমরা বেসরকারি হাসপাতাল, সেখানেও যদি নিরাপত্তা না পাই, আমরা যদি বাচ্চাদেরকে টিকা দিতে না পারি, আমরা যদি বাচ্চাদেরকে যত্ন নিতে না পারি, পরবর্তী প্রজন্মকে যদি বাংলাদেশের উপযোগী করে তৈরি করতে না পারি, ভবিষ্যৎ প্রজন্ম যদি আমরা তৈরি করে যেতে পারি, আমাদের দায় তো থাকবে। এই দায় আমরা কিভাবে শোধ করব বুঝতে পারি না। আমি আমি একদম সত্যি, আমি খুব খুব আজকের এই ঘটনা শোনার পরে, দেখার পরে আমি নিজেকে খুব অসহায় মনে হয়েছে আমার কাছে যে মঞ্জুর ইসলাম, আপনার কাছে একটা প্রশ্ন করি। আপনি বলছিলেন আসলে অসহায়, আসলে আমরা সবাই মনে করছি এখন যে সিচুয়েশন দিয়ে আসলে আমরা যাচ্ছি। এই যে হসপিটাল কর্তৃপক্ষকে এই এসির ত্রুটির কথা জানানো হয়েছিল এবং আপনি বলছিলেন যে হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে এসি চালালে ঠান্ডা হয়ে যায় এবং এসি অফ করলে আসলে সেই জায়গাটা একটা সাফোকেশন তৈরি হয়। সেটা তো হসপিটাল কর্তৃপক্ষ জানতেন। তো একটা হসপিটালে নিশ্চয়ই সেই ধরনের মেজার্স নেওয়া উচিত ছিল যে এই রুমটাতে আসলে এসি
চালালে ঠান্ডা হয়ে যাবে এবং রুমটাকে সেইভাবে টেম্পারেচারটাকে কন্ট্রোল করা যাচ্ছে না বা যায়নি। তো এই দায় তো আসলে হসপিটাল কর্তৃপক্ষ এড়াইতে পারবে না। না, কোনো অবস্থাতেই না। শুধু শুধু এই আদ্রিন হসপিটাল না, বাংলাদেশের যত 5 স্টার হসপিটাল থেকে শুরু করে অলি গলিতে যে সমস্ত ক্লিনিক এবং যে সমস্ত নার্সিং হোম অথবা যে সমস্ত মেডিকেল সেন্টার গড়ে উঠেছে, একটারও কিন্তু তেমন কোন রকম মানে পর্যবেক্ষণের মধ্যে নাই, সুপারভিশনের মধ্যে কিন্তু নাই। প্রত্যেকটা হসপিটাল যার যার মতো করে মেনটেন করতেছে, যার যার মতো করে একটা ইউনিট গঠন করতেছে, যার যার মতো করে একটা ওয়ার্ড তৈরি করতেছে, সেটা মেনটেন করতেছে। হসপিটালের যে মেনটেনেন্স, হসপিটালের যে সুপারভিশন সরকারের পক্ষ থেকে যেটা করা হয়, সেই সুপারভিশনটা কিন্তু বাংলাদেশে কোনো হসপিটালে করা হয় বলে আমার মনে হয় না। এবং সরকারি হাসপাতালও তো করা হয়, বেসরকারি হসপিটাল তো না হয় যাই হোক, তারা নিজেরা যারা ইন্সপেকশনে করতে যায় তাদেরকে ম্যানেজ করে বিদায় করে। এটা সকল সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল এটা ওপেন সিক্রেট যে সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অথবা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ইন্সপেকশনে যখন যায় তখন তাদেরকে ম্যানেজ করে বিদায় করে দেওয়া হয়। হসপিটালের ভিতরেও কিন্তু তারা ঢুকে না। ম্যানেজিং যারা এমডি বা চেয়ারম্যান তাদের রুমে বসে গাল গল্প করে তারপরে ম্যানেজ হয়ে তারা চলে আসে, হসপিটালের মতো থাকে। যখন কোনো ঘটনা ঘটে তখন ওইখানে গিয়ে জরিমানা হয়, হসপিটাল সিলগালা করা হয়, কিছুদিন পরে আবার টাকা পয়সা দিয়ে ওই হসপিটালের সিরিয়াল আবার ওপেন হয়ে যায়। এইভাবেই তো আমাদের চলছে। আমাদের এই যে হসপিটালের এই যে কয়দিন আমরা দেখলাম স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে এই যে বিভিন্ন বড় বড় সরকারি হাসপাতালের পাশে যে সমস্ত হসপিটাল গুলো গজিয়ে উঠেছে, এই বড় হসপিটালের রোগী ভাগিয়ে নিয়ে যে সমস্ত হসপিটাল চলছে, এগুলাতে একটা অভিযান করেছেন। সেই অভিযানের কিছুদিনের মধ্যে কিন্তু আবার তিনি যখন হামের একটা বড় ধকলের মধ্যে চলে গেলেন, তখন এই অভিযানগুলো আবার কিন্তু বন্ধ হয়ে গেল। তো আমাদের একদিকে অভিযান হয়, আরেকদিকে আরেকটা সমস্যা আসে, সেই সমস্যা আবার আরেকটা সমস্যাকে চাপা দিয়ে দেয়। এইভাবেই কিন্তু একটা সমস্যা আরেকটা সমস্যাকে চাপা যে দেওয়ার আমরা একটু কারণে আকবর হোসেনের কাছে যাই, মঞ্জুর ইসলাম। আমাদের মূল জায়গাটায় আর কোনো সমাধান হয় না। জি, আকবর হোসেন, আমরা মঞ্জুর ইসলামের কথাটা শুনছিলাম। আসলে এই যে হাম নিয়ে যে একটা অসহায় অবস্থা আমরা ফিল করছি, যে 18 মাসের একটা সরকারের যে হামের টিকা নিয়ে যে নেগলিজেন্সের কোয়েশ্চেনটা হচ্ছে, এবং গতকাল যে 8 দিনের যে ইনসিডেন্ট, আসলে আর কতটুকু অসহায় ফিল করলে আসলে এই অসহায়তাটার একটা লিমিট থাকে? দেখুন, আসলে এগুলোর প্রপার ইনভেস্টিগেশন ছাড়া কিছু বলা যাবে না। কারণ এই যে ঘটনাটা ঘটলো, 8 দিনের যে ব্যাপারটা, এটা তো এখন বলা হচ্ছে যে প্রাথমিকভাবে ধারণা করছে যে এসির গ্যাস লিকেজ থেকে এটা হয়ে থাকতে পারে। বাট এটাই চূড়ান্ত কথা না। এখন এখানে কোনো মানে চিকিৎসাজনিত একটা সর্বাত্মক কোনো অবহেলা ছিল কিনা সেটাও খুঁজে বের করা দরকার। এখন এসির গ্যাস লিকেজ থেকে হয়েছে কিনা বা কিভাবে হয়েছে এটা আসলে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া ছাড়া একটা ঠিক চট করে কোনো মন্তব্যে আমি পৌঁছাতে চাই না। এটা হচ্ছে এক। একই কথা আমি হামের ক্ষেত্রেও বলব, যে কথাটা আমি বারবারই বলে আসছি, গত অনেকদিন ধরে বলছি। আমি বিভিন্ন প্ল্যাটফর্মে বলেছি। সেটা হচ্ছে এখানেও আপনি একটা ইনভেস্টিগেশন ছাড়া, প্রপার ইনভেস্টিগেশন ছাড়া এই যে 18 মাসে কি হয়েছিল এটার ব্যাপারে আপনি কোনো কনক্লুশনে জাম্প করতে পারবেন না। এটা নিয়ে নানা ধরনের কথা প্রচলিত আছে। সরকারের তথ্য উপদেষ্টা অলরেডি বলেছিলেন যে গভর্নমেন্ট একটা ইনভেস্টিগেশন কমিটি গঠন করবে, এটা নিয়ে তারা তদন্ত করবে। এটার তদন্ত কমিটি গঠন হয়েছে কিনা এটা আমার এখন অব্দি জানা নেই। যদি না হয়ে থাকে কেন হয় নাই, বা হলেও সেটা এত দেরিতে কেন? এটা হওয়া উচিত ছিল আরো 2 মাস আগে। কারণ আপনাকে তো নির্ণয় করতে হবে যে কার ভূমিকাটা সেখানে কি ছিল, কেন টিকা কেনা আটকে গেল, বা টিকা কেনা আটকে না গেলে সেখানে কি ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ছিল, বা টিকা থাকলেও সেগুলো দেওয়া হয়নি কেন। এই রোলগুলো তো নির্ধারণ করার প্রয়োজন আছে। আমি মনে করি যে আমাদের এখানে যেটা হয়, মোস্টলি আমরা একটা ঘটনা যখন দেখি, আমরা সুপারফিশিয়ালি একটা জিনিসগুলোকে অ্যানালাইজ করার চেষ্টা করি আর কি। তো আমার মনে হয় যে সুপারফিশিয়ালি অ্যানালাইজ না করে, বিশেষ করে যেগুলো মেডিকেল সায়েন্সের ব্যাপার, মেডিকেল সায়েন্সে কিন্তু বা যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো, এগুলো কিন্তু একেবারে সুনির্দিষ্টভাবে নিরূপণ করার মতো
কি বলবো, একটা পদ্ধতি আছে। So, এই পদ্ধতিগুলা ফলো করে সেগুলো নির্ণয় করে যে কার দায়িত্ব কি বা কার দায় কি, এটা সম্ভব সেটা নিরূপণ করা। সো আকবর হোসেন, আমি সেটা আপনাকে নির্ণয় আপনার হলে কাছে পরে একটু আমার একটা মনে জিনিস হয় একটু যে জানতে আমরা চাই। আকবর হোসেন, একটা জিনিস জানতে চাই যে আপনি বলছিলেন যে আসলে আপনি ইনভেস্টিগেশন রিপোর্ট ছাড়া আসলে এখানে বলতে চাচ্ছেন না, বা প্রপার ইনভেস্টিগেশন হওয়ার পরে দেন এখানে আলোচনার করার বিষয় আসতে পারে, এবং আপনি আরও বলছিলেন যে কেন কমিটি ফর্ম হয় নাই। একজন সংবাদকর্মী হিসাবে আমি আপনার কাছে একটু জানতে চাই, একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে, অ্যাজ অ্যান ওপেন আইতে আপনি আসলে কি দেখছেন? আমরা ইনভেস্টিগেশন দেখুন, রিপোর্টের জন্য ওয়েট করে, ইনভেস্টিগেশন একটা রিপোর্ট আসবেন, এখানে কিছু জিনিস থাকবেন, বাট একজন সংবাদকর্মী হিসাবে বা একজন এই দেশের একজন নাগরিক হিসাবে আপনি আসলে এই সিচুয়েশনটাকে কিভাবে ফিল করছেন, বা এই সিচুয়েশনটাকে আপনি খোলা চোখে কিভাবে দেখছেন? সিচুয়েশন যদি আপনি সাধারণভাবে দেখেন তাহলে তো এগুলো কোনো প্লেজেন্ট সিচুয়েশন না। মানে এই ধরনের সিচুয়েশন আমাদের স্বস্তি পাওয়ার কোনো কারণ নাই, বা ধরেন এগুলোতে আমাদের একেবারে চুপচাপ বসে থাকারও কোনো কারণ নাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ধরুন এগুলোর যেগুলো সায়েন্টিফিক ব্যাপার, এগুলোকে নিরূপণ করার মতো ব্যবস্থা আছে এবং সেটা নিরূপণ করা উচিত। করলে পরে যেটা হবে পরে দেন আমরা আসলে তো আহ, তখন এটার একটা আমরা কনক্লুশনে পৌঁছাতে পারবো। যেমন হামের যে কথাটা বলছেন বা বলা হচ্ছে, এটা নিয়ে বিভিন্ন রকমের মত আছে। আমি সেদিন দেখলাম যে ইউনিসেফ বলছে যে অন্তর্বর্তী সরকারকে তারা ৬ বার চিঠি দিয়েছে। কিন্তু তারা সেই চিঠিতে কান দেয়নি। তো তাহলে এগুলো ইনভেস্টিগেশন হওয়া দরকার যে সেই চিঠিগুলো কোথায়, কেন দিয়েছে? তারা যখন যখন দায়িত্বে ছিল তারা কেন সেটাতে কর্ণপাত করেনি? তাই না? সেই লোকগুলো তো আছে এখনো। এদেশেই আছে। কেউ মারাও যায়নি, বিদেশেও চলে যায়নি। তারপর ধরুন ওদিন আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোশতাক খান, যিনি খুবই বাংলাদেশের একজন বিশেষজ্ঞ। তিনি একটা ইন্টারভিউতে আমি দেখলাম যে এই টিকা কেনার সংকট তৈরি হয়েছিল ২০২২ সাল থেকে। হ্যাঁ? কারণ টিকা কেনার পদ্ধতিটা এখানে পরিবর্তন করা হয়েছিল। তো এখন আপনি কোনটাকে বিশ্বাস করবেন? সেজন্য আমি বলছি যে একটা মানে আ নিরূপণ করার দরকার। এবং সেই সময়টা আরো অনেক আগেই এসেছে। এটা এমন না যে এখন করতে হবে। যখনই এগুলো নিয়ে কথা হচ্ছিল তখনই করা উচিত। আর আদ্দিন হাসপাতালে যে ঘটনাটা, দেখুন পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু টুকিটাকি হাসপাতালে নানা ধরনের এই ধরনের সমস্যা হয়। মঞ্জুরুল ভাই যেটা বলছিলেন যে আমাদের প্রাইভেট হসপিটালগুলোতে তো এমনিতেই আসলে আ শুধু প্রাইভেট না, সরকারি হাসপাতালগুলোতেও যে একটা ওভারসাইট এর একটা সমস্যা আছে। দ্যাট ইস ট্রু। এখন এখানে আসলে কি ধরনের ঘটনা ঘটেছে সেটা তো দেখতে হবে। আপনার মনে থাকতে পারে যে কোভিডের সময় আ একবার একটা কোভিড যেটা আউটডোর বা একটা কোভিড ওয়ার্ড করা হয়েছিল ইউনাইটেড হসপিটালে অগ্নিকাণ্ডে ৬ জন বা ৭ জন মারা গিয়েছিলেন পেশেন্ট। মনে আছে না? এবং সেটা মনে হয় হাইকোর্ট একটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা আ দায়ী মানে নির্দেশ দিয়েছিলেন। সো এখন আপনি হাসপাতালের যদি এখানে কোনো ফেইলিয়ার থেকে থাকে, এবং সেটা তো ২ টা বিষয় হতে পারে। এক হচ্ছে যে আসলে ঘটনাটা সেখানে কি হয়েছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা এবং মোটা দাগে জরিমানা করার, এবং যদি প্রয়োজন হয় সে ধরনের কোনো ইনভেস্টিগেশন যদি হাসপাতাল কর্তৃপক্ষের নেগলিজেন্সি জি, বেরিয়ে আকবর হোসেন, আসে। আমাদের একটা বিরতির সময় আছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণ, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ প্রতিদিন নির্বাহী সম্পাদক মঞ্জুর ইসলাম এবং সাংবাদিক আকবর হোসেন। মঞ্জুর ইসলাম, এই ইস্যু নিয়ে কি আপনার কিছু বলতে চাচ্ছেন? না, এটা এখন আমি যেটা বললাম যে আমরা একটা অসহায়ের মধ্যে আছি এবং এই অবস্থা থেকে দূর করার জন্য আমাদের সবাইকে আসলে সচেতন হতে হবে। সরকারকেও সচেতন হতে হবে। হাসপাতাল যারা বানান, হাসপাতালের ব্যবস্থাপনা যারা করেন, তাদেরও চিন্তা করতে হবে তাদের এই হসপিটালে এসে কোনো মানুষের জন্য অপমৃত্যু না হয়। একটা শিশু, যে শিশুটা মারা গেল, এখন তাকে ওই ফ্যামিলিকে আপনি যত ক্ষতিপূরণই দেন না কেন, ওই মানুষটা তো, ওই শিশুটা তো আর ফিরবে না। একটা যার ধন যায় সে জানে সে কি হারায়। সেই জন্য আমাদের আসলে সবাইকেই সচেতন হতে হবে, এর বিকল্প নাই। এবং প্রত্যেকেই মানুষ নিয়ে যাতে ব্যবসা না, মানুষের যাতে কল্যাণ করতে পারি সেই চিন্তা সবার করা উচিত। মানুষ যেন ব্যবসার সামগ্রী না হয়, মানুষের কল্যাণ করতে হবে, প্রত্যেকের কল্যাণ করতে হবে। এই চিন্তাটা যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অসহায়ত্ব থাকবেই। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। জি, মঞ্জুর ইসলাম, আরেকটা ইস্যু নিয়ে একটু কথা বলি, তারপর আকবর হোসেনের কাছে যাব। জ্বালানির প্রসারের প্রথম বাজেটে সরকারের সদিচ্ছার প্রতিফলন চান উদ্যোক্তারা।
আর আরও বলছেন যে আমদানি নির্ভরতা কমাতে গ্যাস অনুসন্ধানের বিশেষ বরাদ্দ দাবি চেয়েছেন তারা। আসলে কি সদিচ্ছার প্রতিফলন আপনার মনে হয়? সদিচ্ছা শুধু জ্বালানির বিষয়টা না, আমাদের দেশে যারা মানে একটা গ্রুপ আছে, একটা সিন্ডিকেট ব্যবসায়ী আছে, যারা এই দেশে ইন্ডাস্ট্রি তৈরি করার চেয়ে, এই দেশের সম্পদ ব্যবহার করার চেয়ে বিদেশ থেকে আমদানিতে তাদের বেশি কমিশন। সেটা ব্যবসায়ীদের মধ্যেও আছে, সরকারি কর্মকর্তাদের মধ্যেও আছে। কারণ সরকারি কর্মকর্তারা দেখে এইখানে যদি ইন্ডাস্ট্রি হয় বা এইখানকার জ্বালানি যদি উত্তোলন করা হয়, এইখানকার গ্যাস যদি উত্তোলন করা হয়, এইখানকার তেল যদি উত্তোলন করা হয়, এখানে বাপেক যদি কাজ করে, তখন তাদের কমিশনের পার্টটা কম থাকে। কিন্তু যদি বিদেশ থেকে আনা হয় তখন কমিশনের পার্টটা তারা আগে পেয়ে যায়। সুতরাং কমিশনের চিন্তাটা না করে যদি আমরা দেশের সম্পদ ব্যবহার করতে পারি, আমরা যদি রিনিউয়েবল রিনিউয়েবল জ্বালানিতে চলে যেতে পারি, আমরা যদি আমাদের গ্যাস কূপগুলা খনন করতে পারি, আমরা যদি আমাদের তেল কূপগুলা খনন করতে পারি, যেগুলো আমাদের সমুদ্র এলাকায় যে সমস্ত কূপের আমাদের সার্ভে রিপোর্ট আছে, যে সমস্ত আমাদের গ্যাস অথবা জ্বালানি পেতে পারি, এরকম সার্ভে রিপোর্ট কিন্তু আমাদের আছে। সেই সমস্ত জায়গায় যদি আমরা অনুসন্ধান করতে পারি, আমরা 10টা কূপ খনন করলে হয়তো একটা কূপের মধ্যে তো আমরা পেতে পারি। সেটাই তো আমাদের সম্পদ। এই যে মিডল ইস্টের কাছে আমরা যা আনছি, সেই সমস্ত দেশে তো তারা নিজেরা নিজেদের কূপ খনন করে, নিজেদের গ্যাস খনন করে, তারপরে তারা অন্যদের কাছে বিক্রি করছে। কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে উল্টাটা। আর এই যে বিদ্যুৎ জ্বালানি সেক্টর ঘিরে সব গভর্নমেন্টের সময় কিন্তু একটা বড় সিন্ডিকেট তৈরি হয়। এক সময় আওয়ামী লীগের 15 বছরের সময় একটা কথা প্রচলিত ছিল যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের বারান্দা দিয়ে হাঁটলেই নাকি কোটি টাকার মালিক হয়ে যাওয়া। এরকম একটা বিষয় আলোচনা ছিল, যে এরকম বলতো যে আজকে কি তুমি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ে গিয়েছিলে, বলে হ্যাঁ গিয়েছিলাম, তবে তো তুমি আজকে কোটিপতি হয়ে গেছো। এরকম একটা প্রচলন কিন্তু ছিল। কারণ তো ওই সময়ে এই যে আপনার কুইক রেন্টাল এরকম একটা সিস্টেম তৈরি করা হয়েছিল, জি, মানে মনিরুল ইসলাম, রাতারাতি। আমরা একটু আকবর হোসেনের কাছে যাই। জি, আকবর হোসেন, একই প্রশ্ন আপনার কাছে, প্রশ্ন রিপিট করলাম না, না। এটা তো দেখুন, এনার্জি সিকিউরিটি একটা দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি ডেভেলপমেন্টের কথা বলেন, সর্বপ্রথম আসবে হচ্ছে এনার্জি সিকিউরিটির বিষয়টা। অর্থাৎ আপনাকে বিদ্যুৎ এবং গ্যাসের যে নিরবিচ্ছিন্ন প্রবাহ, এটা নিশ্চিত করতে হবে। এখন এটা নিশ্চিত করার উপায় কি? প্রথমত হচ্ছে আপনার দেশের মধ্যে যদি ক্যাপাসিটি থাকে, সেরকম সম্ভাবনা থেকে থাকে, সেটাকে কাজে লাগানো। অন্যথায় হচ্ছে আপনি ইম্পোর্ট ডিপেন্ডেন্সি আপনার তৈরি হতে পারে। এখন আমাদের সমুদ্রে 23টা ব্লক আছে। আনফরচুনেটলি দেখুন, বিগত সরকার, আওয়ামী লীগ সরকার প্রায় 17 বছর ক্ষমতায় ছিল। এই 17 বছরে তারা কিন্তু একবারের জন্য এই যে তেল গ্যাস এক্সপ্লোরেশনের দিকে যায়নি। অফশোর যেটা, হ্যাঁ, সমুদ্রের ভেতরে, সেটা তারা যায়নি। কেন যায়নি? এটার হিসাব তারা দিতে পারবে, তারা বলতে পারবে। তবে যেটাকে আশঙ্কা করা হয় বা মনে করা হয় অনেকে, যে এই যে দেশকে একটা এলএনজি ইম্পোর্টের উপরে নির্ভরশীল করে ফেলার, এইটার একটা চিন্তাধারা ছিল আরকি। সো এগুলো আসলে অনেক আগেই করা উচিত ছিল। আপনার যদি সম্পদ থাকে, সেটাকে আপনি এক্সপ্লোরেশন করবেন না কেন? আর আপনি যেকোনো জিনিস যখন এগুলো করতে যাবেন, দেখবেন যে বাংলাদেশে একটা অংশ এটার বিরোধিতা করে। এখন সেই ভয় পেলে চলবে না। আপনি মাটির নিচে বা সমুদ্রের নিচে সম্পদ রেখে দিয়ে সেটা আমি ব্যবহার করব না, আর আমি ইম্পোর্ট ডিপেন্ডেন্সি তৈরি করব, বা অন্যদিকে আমি বিদ্যুৎ গ্যাস দুটোই চাইবো। সো এই দ্বিচারিতা তো চলতে পারবে না। সুতরাং আমার কি আছে, এটা তো আমাকে এক্সপ্লোর করতে হবে। আর এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ ব্যাপার। দিস ইজ নট চ্যারিটি। যে কোম্পানিগুলো এখানে ড্রিল করবে, ওই যে ভাই যেটা বললেন 10টা করবে, 1টা পাবে, বা 2টা পাবে। সো তারাও তো এখানে ইনভেস্টমেন্ট করবে। সুতরাং এখানে আমাদের একটা উইন উইন সিচুয়েশনের মাধ্যমে এটা যেতে হবে। তবে মোদ্দা কথা হচ্ছে, আপনি যদি এনার্জি মানে সাপ্লাই নিশ্চিত করতে না পারেন, বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশের বিনিয়োগও হবে না। কারণ আপনি একটা রেস্টুরেন্ট দিতে গেলেও কিন্তু আপনার বিদ্যুৎ এবং গ্যাসের লাইন লাগে, যেখানে আপনার 5 জন কর্মচারী কাজ করবে। সো আপনি বাদ দেন যে অনেক মানে লেবার ইনটেনসিভ ইন্ডাস্ট্রি, সেগুলো হচ্ছে পরের বিষয়। সুতরাং এই কাজগুলো আমাদেরকে করতে হবে, এবং মানুষ কিভাবে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ এবং অন্যান্য জ্বালানির সরবরাহটা তারা পায়, এটাও আমাদের দেখতে হবে। কারণ দেখেন, এখন শহরাঞ্চলে যে মানুষের, শহরাঞ্চল না, গ্রামাঞ্চলে অনেকে তো এলএনজির উপরে নির্ভরশীল হয়ে পড়েছে না? এক একটা এলএনজি সিলিন্ডারের দাম মনে হয় এখন কত, 2000 টাকার বেশি হয়ে গেছে।
তো একটা পরিবারে যদি মাসে যদি ৪-৫ হাজার টাকা শুধু জ্বালানি খরচ লাগে, বিদ্যুৎ, গ্যাস এগুলো নিয়ে, তো এই পরিবারগুলোর তো আসলে নিঃস্ব হয়ে যাওয়ার মতো দশা। তো তাহলে আমাদের তো এই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে হবে। সো এই বের হয়ে আসার জন্য আমরা অলরেডি যেটা দেখলাম যে গভর্নমেন্ট মনে হয় এটা তারা কাজ শুরু করেছে। এই যে দরপত্র আহ্বান করেছে। দ্যাটস এ ভেরি রাইট ডিসিশন এবং আমার আমার কাছে যেটা মনে হয় এবং এনার্জি এক্সপার্টরাও যেটা বলছেন যে যত দ্রুত সম্ভব এগুলো বাস্তবায়ন করা এবং এক্সপ্লোরেশন এর দিকে আমাদের যাওয়া দরকার। জি। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আকবর হোসেন, ধন্যবাদ মঞ্জুর ইসলাম। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।